এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মোহাম্মদ শাহ। মোগল সম্রাটদের মধ্যে মোহাম্মদ শাহ যে ব্যক্তি ছিল হচ্ছে সব থেকে দুর্বল শাসক, যাকে বলা হয় কি সব থেকে দুর্বল এবং অকর্মণ্য। অকর্মণ্য মানে কাজেরই না, অকাজের ছিল, অকাজের ঢেকি। তো দুর্বল এবং অকর্ম মোগল সম্রাট কে ছিলেন? মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহর কারণেই হচ্ছে আমাদের ভারতবর্ষ থেকে এই যে কোহিনূর আর আছে ময়ূর সিংহাসন, এইগুলা সব হচ্ছে পারস্যে চলে যায়। এই পারস্যে চলে গেছিল কার কারণে? এই মোহাম্মদ শাহর কারণে। কারণ নাদির শাহ, পারস্যের অধিপতি নাদির শাহ ভারতবর্ষ হতে মহামূল্যবান কোহিনূর আর ময়ূর সিংহাসন দখল করে নিয়ে পারস্যে চলে যায়। কারণ আসছে যুদ্ধ হয়েছে, মোহাম্মদ শাহ কিছুই করতে পারে নাই। এরপর সর্বশেষ যিনি ছিলেন আমাদের মোগল সাম্রাজ্যের সর্বশেষ বলা হয় যাকে, বা আসলে লিখিতভাবে সর্বশেষ, অলিখিতভাবে আসলে আরো অনেকেই ছিল, পরবর্তীকালে তাদেরকে মর্যাদা দেওয়া হয়। মোগল সাম্রাজ্যের বা সম্রাটদের বা বংশধর ছিল, পরেও ইংরেজরা তাদেরকে মূল্যায়ন করছে। বা সব থেকে বেশি সর্বশেষ যে আসলে বাংলার মানুষের জন্য, সাধারণ জনতার জন্য, ভারতবর্ষের জন্য কাজ করছে, এমন ব্যক্তি ছিলেন হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। দ্বিতীয় বাহাদুর শাহ জাফর তিনি ছিলেন হচ্ছে মুঘল সাম্রাজ্যের সম্রাট, শেষ সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। 1857 সালে যখন আসছে সিপাহী বিদ্রোহ হয়, 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়, এই বিদ্রোহকে তিনি সমর্থন করেছিলেন। এই সিপাহী বিদ্রোহকে তিনি সমর্থন করেছিলেন এবং সিপাহী বিদ্রোহের নেতারা কি করছিলেন? দিল্লিকে দখল করে নিয়ে ইংরেজ মুক্ত করে দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে সম্রাট ঘোষণা করছিলেন, বা ভারতবর্ষের অধিপতি ঘোষণা করছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে। পরবর্তীকালে সিপাহী বিদ্রোহ যখন আসলে ভালো হয় নাই বা রূপান্তরিত হয় নাই, বা পরবর্তীকালে সিপাহীরা যখন পরাজিত হয়, তখন দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে এদেশ থেকে নির্বাসিত করে রেঙ্গুনে, যেটা হচ্ছে বলা যায় যে এটা হচ্ছে মায়ানমারে অবস্থিত, রেঙ্গুনে নির্বাসিত করেন। 1858 সালে রেঙ্গুনে, বর্তমানে তাকে হচ্ছে ইয়াঙ্গুনে নির্বাসিত করেন। 1862 সালে তিনি ওইখানেই মৃত্যুবরণ করেন। একটা কথা বলতে হয়, এই মোগল সম্রাট জাহাঙ্গীরই ইংরেজদেরকে এই দেশে ব্যবসা করার পারমিশন দিছিলেন। মোগল সম্রাট জাহাঙ্গীর এদেশে ইংরেজদেরকে ব্যবসা করার পারমিশন দিছিলেন। আর এই মোগল যে সম্রাটরা ইংরেজদের যে পারমিশন দিছিল, আর এই ইংরেজরাই একসময় সেই মোগল সম্রাটদেরকেই মেরে ফেলছিল, বা মোগল সম্রাটদেরকেই পতন ঘটাই দিছিল। তাহলে কি বলছে দেখছো? একটা কথা বলে না, সবাই কিন্তু একটা কথা বলে, দুধ কলা দিয়ে কালসাপ পোষা। সেই কালসাপ পোষার কাজটা করছে কে? সম্রাট জাহাঙ্গীর আছে, দুধ কলা দিয়ে কালসাপ পুষছে, আর শেষে সবলটা মারছে কারে? দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে। কাকে মারছে? দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে। একটা কথা মনে রাখতে হবে, আমি একটু বলে রাখি, আমাদের যে সদরঘাট এলাকা সবাই মোটামুটি চেনার কথা, বরিশাল্লা যে কয়টা আছে সব কটারই চেনার কথা। সদরঘাট এলাকায় একটা পার্ক ছিল, যেটার নাম ছিল হচ্ছে ভিক্টোরিয়া পার্ক। কি নাম ছিল? ভিক্টোরিয়া পার্ক। রানী ভিক্টোরিয়ার নামে পার্কটার নাম করা হয় ভিক্টোরিয়া পার্ক। এই পার্কে সিপাহী বিদ্রোহের ফলে যে সকল সিপাহীর বিদ্রোহ তো আসলে সফল হয় নাই, এরপরে আসলে বিচারের নামে এখানে হাজার হাজার সিপাহীদেরকে হত্যা করা হয় ফাঁসিতে ঝুলিয়ে, প্রকাশ্য দিবালোকে, এবং সেটা ঝুলিয়ে রাখা হয়েছিল যেন সাধারণ জনতা দেখতে পারে ইংরেজরা কত বর্বর। সিপাহী বিদ্রোহকে স্মরণ করে ভিক্টোরিয়া পার্কে 1957 সালে নামকরণ করা হয় বাহাদুর শাহ পার্ক। দ্বিতীয় বাহাদুর শাহ পার্ক নাম করা হয় বাহাদুর শাহ পার্ক। তাহলে বাহাদুর শাহ পার্ক কোনটার নামকরণ করা হয়েছে? ভিক্টোরিয়া পার্ককে বাদ দিয়ে। কত সালে সেটা করা হয়েছিল? হচ্ছে 1957 সালে। সো বুঝতেই পারতেছি যে ইংরেজরা কতটা বর্বর ছিল। সিপাহীদেরকে গলায় দড়ি দিয়ে যখন আছে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়ে ওইখানেই ঝুলিয়ে রাখছে যেন সাধারণ জনতা দেখতে পারে, আর ইংরেজদের বিরোধী গেলে কি অবস্থা হবে সেটা যাতে বুঝতে পারে। এই জন্যই তারা কিন্তু ওইখানে ঝুলিয়ে রেখে দিয়েছিল। তো আমরা মোগল সাম্রাজ্যের পর আমরা কিছু সামারি করে নিই যে এইগুলা পড়া লাগবে, কোনগুলা ইম্পর্টেন্ট। প্রথম, মোগল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় আকবরকে, কিন্তু আকবর 13 বছর বয়সে কিন্তু ক্ষমতায় আসছিলেন 1556 খ্রিস্টাব্দে। কত সালে? 1556 খ্রিস্টাব্দে। আইনি আকবরী গ্রন্থের রচয়িতা বলা হয় আবুল ফজলকে। দুইটাই খুবই গুরুত্বপূর্ণ। অমৃতসর স্বর্ণ মন্দির, এই স্বর্ণ মন্দিরও নির্মাণ করেন সম্রাট আকবর।
ওই যে বললাম না বাবরি মসজিদ, বাবর মসজিদ বলা হয়, বাবরি মসজিদ, যেটা কিন্তু ভারতীয় উগ্রতাবাদী হিন্দু সংগঠন কিন্তু ভেঙে ফেলছে। সো চেন্নাই আছে অমৃতাসর স্বর্ণ মন্দির, এটা নিয়েও কিন্তু গবেষণা চলতেছে, কখন কি ভাই বলা যায় না। তবে সম্রাট আকবর এটা নির্মাণ করছিলেন। আর বাংলা সনের প্রবর্তক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি, এটা কিন্তু পরীক্ষা আসছে, নার্সিং অ্যাডমিশন টেস্ট 2019 এটা আসছে, এটা কিন্তু আসছে। বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবর। বাংলাদেশের 12 ভূঁইয়াদের অভ্যুত্থান ঘটে আকবরের সময়, বলছি আমি আকবরের সময়। দ্বীন ইলাহি নামক নতুন এক ঈশ্বরবাদ ধর্মমত প্রবর্তন করেন সম্রাট আকবর। কে করছিলেন? সম্রাট আকবর। সম্রাট আকবরের রাজসভায় ছিলেন আবুল ফজল, ফৈজি, তোডরমল, বীরবল, মানসিংহ প্রমুখ। আকবরের রাজসভায় গায়ক ছিলেন কে? তানসেন। তানসেনকে বলা হতো বুলবুলি হিন্দ, বুলবুলি হিন্দ, অর্থাৎ বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে, অর্থাৎ এই যে বুলবুল, বুলবুল মনে বলতে আসলে যারা আসলে কণ্ঠস্বর ভালো এমনকে বোঝায়। তো বুলবুলি হিন্দ বলা হতো কাকে? তানসেনকে। আর তোতা পাখি বলছিলাম কাকে? আমিরুল খসরুকে। আজকেই পড়ছি কিন্তু, আমিরুল খসরুকে। সো আমিরুল খসরু যেটা আছে সেটা কি হবে? আমিরুল খসরু আছে তোতা পাখি, তানসেন আছে বুলবুলি হিন্দ। আকবরের রাজসভার বিখ্যাত কৌতুককার ছিলেন বীরবল। তারপরে আকবরের প্রচারিত ধর্মের অনুসারী ছিলেন হচ্ছে 19 জন। বাংলাকে জান্নাতাবাদ বলে উপাধি করছিল সম্রাট হুমায়ুন। কে করছিল? হুমায়ুন। প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বাংলায় সুবেদারি শাসন। বাংলায় সুবেদারি শাসন, সুবেদারি শাসন বলতে মোগলরা তারা তো দিল্লিতে বসে থাকতো। দিল্লি হচ্ছে কি তাদের সিংহাসন বা সবকিছু, ভারতবর্ষের রাজধানী ছিল দিল্লি। দিল্লি হচ্ছে মোগলরা বসে আছে, আর এই বাংলা হচ্ছে তাদের একটা প্রদেশ। এরকম বেশ কিছু প্রদেশ ছিল, যে প্রদেশগুলোর মধ্যে বাংলা হচ্ছে অন্যতম একটা প্রদেশ। এই প্রদেশে বিভিন্ন সময় তারা তাদের পক্ষ থেকে শাসক গোষ্ঠী পাঠিয়েছেন। এমন যে শাসক গোষ্ঠী ছিল তাদেরকে বলা হয় সুবেদার। বাংলার প্রথম সুবেদার ছিলেন ইসলাম খান। কে ছিলেন? ইসলাম খান। ইসলাম খানকে প্রেরণ করছিলেন সম্রাট জাহাঙ্গীর। কে করছিলেন? সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীর যখন ইসলাম খানকে প্রেরণ করেন, বা ইসলাম খান এসে 12 ভূঁইয়াদের দমন করছিলেন। মুসা খাঁকে, ঈশা খাঁর ছেলে মুসা খাঁকে পরাজিত করে তিনি 12 ভূঁইয়াদের দমন করছিলেন। তিনি 1610 খ্রিস্টাব্দে সুবা বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকা স্থানান্তর করেন। সম্রাটের নাম অনুসারে নামকরণ করেন কি? জাহাঙ্গীরনগর। বলছি তিনি ঢাকার ঢাকার ধোলাই খাল খনন করেন। ঢাকার ধোলাই খাল খনন করেন তাইলে কে? ইসলাম খান। ঢাকার ধোলাই খাল খনন করছে ইসলাম খান। এরপর ছিলেন হচ্ছে যুবরাজ শাহ সুজা। শাহ সুজা যিনি ছিলেন হচ্ছে মমতাজ, শাহজাহানের পত্নী মমতাজ। তাজমহল নির্মাণ হয়েছে যার কারণে। সেই শাহজাহানের পত্নী মমতাজের ছেলে সুজা। সুজা কিন্তু তার ছেলে ছিল আওরঙ্গজেবের ভাই। সেই সুজা, দ্বিতীয় পুত্র শাহজাদা সুজা, তিনিও কিন্তু বাংলার সুবেদার নির্বাচিত হন, এবং তিনি হচ্ছে এখানে এসে অনেক বড় বড় কাজ করছে। এবং বলা হয় বাংলার যে সুবেদারি যে শাসন ছিল তার স্বর্ণযুগ বলা হয় সুজার শাসনামলকে। বাংলার সুবেদারদের যে শাসনামল ছিল তার স্বর্ণযুগ বলা হয় কাকে? সুজার শাসনামলকে বলা হয় স্বর্ণযুগ। স্বর্ণযুগ কোনটা তাইলে? সুজার শাসনামল। তিনি বড় কাটরা, ধানমন্দির ঈদগাহ এইগুলা নির্মাণ করেন। বড় কাটরা এবং ধানমন্দির ঈদগাহ এইগুলা নির্মাণ করছেন কে? এইগুলা নির্মাণ করছেন শাহ সুজা। বাংলাদেশে নির্মাণ করছে শাহ সুজা। কি কি? বড় কাটরা, ঈদগাহ, ধানমন্দির ঈদগাহ এইগুলা নির্মাণ করছেন শাহ সুজা। এরপরে বাংলার সুবেদার ক্ষমতা চলে যায় মীর জুমলার হাতে। মীর জুমলা তিনি হচ্ছে আমাদের যে ঢাকা শহর সেটাকে উত্তর দক্ষিণ দিকে বর্ধিত করেন। ঢাকা গেট এটা হচ্ছে নীলক্ষেত গেলে দেখা যায়। ঢাকা গেট হচ্ছে কি? ঢাকার নীলক্ষেতে গেলে দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওইখানে একটা গেট আছে যেটাকে বলা হয় ঢাকা গেট। দোয়েল চত্বর সংলগ্নে নির্মাণ করেন। মীর জুমলা আসাম যুদ্ধে যে কামান ব্যবহার করেছিলেন তা কিন্তু এখন উসমানী উদ্যানে সংরক্ষিত আছে। কোথায় সংরক্ষিত আছে? উসমানী উদ্যানে সংরক্ষিত আছে। তো ঢাকা গেটটা আসে, যে ঢাকা গেটের নির্মাতা কে? ঢাকা গেটের নির্মাতা হচ্ছে মীর জুমলা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঢাকা গেটের নির্মাতা কে? মীর জুমলা। এরপরে সব থেকে বাংলার সবচেয়ে বড় যে সুবেদার ছিলেন, 2 বার তিনি ক্ষমতায় আসছেন, সেই ব্যক্তির নাম ছিল, দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, শায়েস্তা খান। কি নাম ছিল? শায়েস্তা খান। শায়েস্তা খানের আমলে বাংলার স্থাপত্য শিল্পের কিন্তু অনেক স্বর্ণযুগ বলা হয়।
কারণ এই যুগে অনেক কিছুই তিনি নির্মাণ করছিলেন, শিল্পের বিকাশ করছিলেন। তিনি এই বাংলা থেকে জলদস্যু, পর্তুগিজ জলদস্যু আর মগ জলদস্যুদের তাড়িয়ে দিয়ে চট্টগ্রাম দখল করেন আর নাম রাখেন ইসলামাবাদ। ইসলামাবাদ, ইসলামাবাদ আবার কিন্তু বলে ফেলো না, ইসলামাবাদ কিন্তু আর পাকিস্তানের রাজধানী, এটা আবার কিন্তু বলা যাবে না। ইসলামাবাদ কিসের নাম ছিল? চট্টগ্রামের অপর নাম আছে ইসলামাবাদ। চট্টগ্রামের আরেকটা নাম কি? ইসলামাবাদ। তিনি চকবাজার এলাকায় ছোট কাটরা, বড় কাটরা কিন্তু আগেই বলছি, বড় কাটরাকে শাহ সুজা, আর ছোট কাটরা নির্মাণ করেন কে? চকবাজারের। এইটা নির্মাণ করছিলেন শায়েস্তা খান। শায়েস্তা খান। তার উৎসাহে মীর মুরাদ হোসনি দালান, পুরান ঢাকার একটা ঐতিহ্য, শিয়া অনুসারীদের একটা উপাসনালয়। শিয়া অনুসারীদের, আমাদের যেমন সুন্নি সমাজে যেমন আছে বিভিন্ন ধরনের মসজিদ আছে, পীর দরবার আছে, সেরকম আছে হোসনি দালান হচ্ছে মীর মুরাদ তৈরি করেন। কে তৈরি করেন? মীর মুরাদ। তার সময়ে টাকায় 8 মণ চাল পাওয়া যাইত। তার সময় টাকায় 8 মণ চাল পাওয়া যাইত। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চট্টগ্রাম নিয়ে নাম রাখেন আছে ইসলামাবাদ। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ছোট কাটরা, এটাও নির্মাণ করেন শায়েস্তা খান। এই দুইটা প্রশ্ন কিন্তু বেশি ইম্পর্টেন্ট। উপর থেকে বলছি ঢাকা গেট, এখান থেকে মাত্র দুইটা জিনিস দিছি। এই দুইটা গুলা আমি যেগুলা বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইগুলা কিন্তু না পড়ে কখনোই কোনো পরীক্ষার হলে যাওয়া ঠিক না। এটা করে কখনো ভাবে যাওয়া যাবে না। এরপরে আমরা একটু তথ্য কণিকা গুলা দেখি। শায়েস্তা খান চট্টগ্রাম দখল করে নাম রাখেন ইসলামাবাদ। আগেই বলছি এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। শায়েস্তা খানের কন্যার নাম ছিলেন আছে ইরান দুখত। ইরান দুখত মনে রাখতে হবে। শায়েস্তা খানের বিবি পরি ছিলেন শায়েস্তা খানের কন্যা, যার আসল নাম হচ্ছে ইরান দুখত। পরি বিবি বলা হতো বা বিবি পরি। তো এখানে একটা কথা বলে রাখি, শায়েস্তা খানের কন্যা এর সম্পর্কে একটা ধারণা প্রচলিত আছে, তার আসলে একবার একটা রোগ হয়েছিল। তো রোগ হওয়ার পরে একজন আসলে তাকে টোটকা দেয় যে আপনি যদি ছোট বাচ্চার কলিজা খাইতে পারেন তাইলে আপনি আসলে সুস্থ হয়ে যাবেন। তো সে ওই মতে ছোট বাচ্চার কলিজা তাকে খাওয়ানো হয়। এক সময় তার কাছে এই জিনিসটা একটা নেশায় পরিণত হয় এবং অনস আপন এ টাইম সে প্রচুর পরিমাণে ছোট বাচ্চাকে ধরে এনে, যেহেতু রাজার মেয়ে বা সুবেদারের মেয়ে, সে প্রচুর পরিমাণে ছোট বাচ্চাদের কলিজা খাইতে লাগে এবং বাংলার মানুষজন তখন খুবই সমস্যায় পড়ে যায়। তো শায়েস্তা খান এই জিনিসটা লক্ষ্য করে বা বুঝতে পেরে সে কিন্তু বিবি পরীকে এখান থেকে সরিয়ে আর এক জায়গায় দেন এবং সেখানেই তার মৃত্যু হয়। সে বিভিন্ন রোগে শোকে ভুগে পরে মারা যায়। তো এরা নাম কি ছিল? ইরান তুকত। টাকায় 8 মণ চাল পাওয়া যেত শায়েস্তা খানের আমলে। এটা কিন্তু আমরা ইতিহাস থেকে শুনি, আমরা বারবার বলি। এখন তো সব জায়গায় বলি, এখন তো 1 টাকায় কিছুই পাওয়া যায় না। আর আগে 1 টাকায়, টাকায় মানে কি 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত, 1 টাকায়। ঢাকায় ছোট কাটরা, হোসনি দালান আর লালবাগ দুর্গ, এটা মনে রাখতে হবে, লালবাগ দুর্গ এটা নির্মাণ করেন কে? শায়েস্তা খান। কে নির্মাণ করছেন? শায়েস্তা খান। বাংলায় নবাবী শাসন। সুবেদারি শাসনের পর বাংলায় আছে নবাবী শাসন। নবাবী শাসন আমরা সবাই জানি, নবাবদের সম্পর্কে কম বেশি আমাদের ইনফরমেশন জানা আছে। আমরা মোটামুটি সিরাজউদ্দৌলা নাটকটাও আমরা জানি, আমরা পড়ে আসছি ইন্টারমিডিয়েটে বা বিভিন্ন সময় আমরা কিন্তু পড়ছি। তো নবাবী শাসনের মধ্যে প্রথমে আসে মুর্শিদ কুলি খান, যিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব। তাহলে বাংলার প্রথম স্বাধীন নবাব কে? মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব। আলীবর্দী খান ছিলেন মুর্শিদ কুলি খানের একজন দাস। দাস বলতে কি? কৃতদাস। ওকে। এরপরে যেটা হয়, তিনি বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন। সুজাউদ্দিন খান স্বাধীন নবাবের মর্যাদা নিয়ে সিংহাসনে বসেন। তিনি নবাব সুজাউদ্দিন ছিলেন মুর্শিদ কুলি খাঁয়ের জামাতা। আর সপ্রাজ খাঁ, আলীবর্দী খাঁ সপ্রাজ খানকে পরাজিত করে ক্ষমতা দখল করেন। এক সময় এই যে আলীবর্দী খাঁ, সে ছিল মুর্শিদ কুলি খাঁয়ের দাস। ওয়ান্স আপন এ টাইম সেই মুর্শিদ কুলি খাঁয়েরই বংশধরদেরকে হটাই দিয়ে আলীবর্দী খাঁ ক্ষমতা দখল করেন। বাংলার ইতিহাসে কিন্তু মির্জাপুর একজন না, এমন ইতিহাস কিন্তু অনেক আছে, অনেক। সো এখন দেখো আমরা আলীবর্দী খাঁ সম্পর্কে বলি। আলীবর্দী খাঁই কিন্তু সপ্রাজ খাঁকে হটাই দিয়ে ক্ষমতা দখল করছে। আলীবর্দী খাঁ হচ্ছে একটা চুক্তি করার মাধ্যমে মারাঠাদের সাথে একটা চুক্তি করে বাংলাকে মারাঠাদের আক্রমণ থেকে রক্ষা করেন। 1756 সালে তিনি মারা গেলে ক্ষমতায় আসেন তার নাতি মেয়ের ছেলে কে? সেটা সিরাজউদ্দৌলা ক্ষমতায় আসেন। সিরাজউদ্দৌলা সম্পর্কে একটু বলতে হবে। সিরাজউদ্দৌলা আছে মাত্র 23 বছর বয়সে, মাত্র কত বছর বয়সে? 23 বছর বয়সে 1756 সালে ক্ষমতা দখল করেন।
তখন আছে ইংল্যান্ডের আছে ক্যাপ্টেন ছিল বা ইংল্যান্ডের আছে তখন আছে ভাইসরয় বা ভালো ইংল্যান্ডের কোম্পানি শাসনের প্রধান ছিলেন আছে লর্ড ক্লাইভ। কে ছিল? লর্ড ক্লাইভ। তো প্রথমে আইসা কি করছে, সর্বপ্রথম তিনি আছে সিরাজউদ্দৌলা আসার পরে ফোর্ট উইলিয়াম দুর্গ, যেটা আছে কলকাতায় অবস্থিত, ইংরেজদের তৈরি করা একটা দুর্গ। এই ফোর্ট উইলিয়াম দুর্গ তিনি সর্বপ্রথম চার্নকের ফোর্ট উইলিয়াম দুর্গ তিনি আছে দখল করেন এবং কলকাতা অধিকরণ করে কলকাতার নামকরণ করেন আলীনগর। কলকাতার নামকরণ কি করছিল? আলীনগর। অনেকে প্রশ্ন মাঝে মাঝে এসে থাকে, কলকাতা নগরীর প্রতিষ্ঠাতাকে? জব চার্নক, মনে রাখতে হবে, জব চার্নক। জব চার্নক, কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা হচ্ছে জব চার্নক। মাত্র 23 বছর বয়সে তিনি ক্ষমতা দখল করেন। তারপরে হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে নামকরণ করেন তার নানান নামে আলীনগর। কি নাম রাখছিলেন? আলীনগর। এরপরে যেটা হয় পলাশীর যুদ্ধ। পলাশীর যুদ্ধ আমরা জানি বাংলার শেষ স্বাধীন সুলতান বা আমাদের বাংলার যে স্বাধীনতা সেটা সূর্য অস্তমিত হয়ে যায় 1757 সালে 23 জুন পলাশীর প্রান্তরে ভগীরথী নদীর তীরে ভগীরথী নদীর তীরে ইংরেজদের সাথে যুদ্ধ বাঁধে। এই যুদ্ধে আমরা জানি মীর জাফর, মীর মদন, মোহনলাল প্রমুখ দেশপ্রেমিক আছে, মীর জাফর, তারপরে মীর মদন, রায়দুল্লাহ ভূমিচাঁদ, এরা হচ্ছে বিশ্বাসঘাতকতা করছিল। কে? মীর জাফর, জগৎ শেঠ, রায়দুল্লাহ ভূমিচাঁদ, এরা হচ্ছে বিশ্বাসঘাতকতা করছিল। দেশপ্রেমীর পরিচয় দেয় মীর মদন আর মোহনলাল। দেশপ্রেমীর পরিচয় দিছিল কে? মীর মদন আর মোহনলাল। তারপরে আছে এই যে তাদের ষড়যন্ত্রে সিরাজউদ্দৌলা যুদ্ধে পরাজিত হয়। পরে সে তার মুর্শিদাবাদে ফিরে আসে, রাজধানী মুর্শিদাবাদে ফিরে আসে। মুর্শিদাবাদে ফিরে আসার পর ইংরেজরা চারিদিক থেকে তারে আটকে ধরার পর তাকে জেলে পাঠায় 2 জুলাই। 23 জুন আসতে যুদ্ধ হয়। 2 জুলাই 1757 সালে মীর জাফরের পুত্র মীর মিরনের নির্দেশে মোহাম্মদী বেগ, আবার কোথাও কোথাও লেখা রয়েছে যে মীর মিরন নিজেই হত্যা করছে, মিরন নিজেই হত্যা করছে। আবার কোথাও লেখা রয়েছে যে মোহাম্মদী বেগ। এই মোহাম্মদী বেগ মীর মিরনের নির্দেশে মোহাম্মদী বেগ সিরাজউদ্দৌলাকে হত্যা করে। মোহাম্মদী বেগ ছিলেন হচ্ছে সিরাজউদ্দৌলার বাবা। একে দত্তক নিছিল, এতিম ছিল তাই দত্তক নিছিল, যে আমার এখানে ওরে আমি সুন্দর করে মানুষ করব। এই মোহাম্মদী বেগই কিছু টাকার বিনিময়ে সিরাজউদ্দৌলাকে হত্যা করে। আর মিরনের সাথে আগে থেকে আসছে সিরাজউদ্দৌলার একটা মানে বয়স থাকার কারণে এদের মধ্যে আগে থেকে একটা দ্বন্দ্ব আগে থেকেই লেগেছিল। তো মীর জাফরকে কিন্তু বলা হয় পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট, বাংলার ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট মানুষ কিন্তু বলা হয় মীর জাফর। তো কিছুদিন আগে একটা নাটক দেখতেছিলাম যেটা নামই হচ্ছে আমার নাম মীর জাফর। তো সে যায় যেখানেই বলে যে আমার নাম আছে মাই নেম ইজ মীর জাফর, তখন লোকজন বলে মানে রিজেক্ট করে দেয়। তার কোথাও চাকরি হয় না, খালি নামের কারণে। তো নামটা আসলে ভেরি করে না, মূল কথা হচ্ছে তার ক্যারেক্টার। ওকে, তো যাও আমরা কিছু তথ্যকণিকা একটু পড়ে নিই। তো তথ্যকণিকা গুলার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে আলীবর্দী খানের প্রকৃত নাম। এটা বেশি একটা দরকার নাই, তারপরে বলি মির্জা মোহাম্মদ আলী 1740 সালে গেরোয়ার যুদ্ধে সফরাজ খানকে পরাজিত করে বাংলার মসনদে বসেন কে? আলীবর্দী খান। সিরাজউদ্দৌলা বাংলা, বিহার, উড়িষ্যার সিংহাসনে বসেন 1756 সালে 10 এপ্রিল, মাত্র 23 বছর বয়সে। কয় বছর বয়সে? মাত্র 23 বছর বয়সে। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে প্রাসাদ ষড়যন্ত্র করেন ঘসেটি বেগম। কে করছিল? ঘসেটি বেগম, তার খালা, সিরাজউদ্দৌলার খালা। প্রাসাদের সবচেয়ে বড় করেন আছে ঘসেটি বেগম। অ্যাকচুয়ালি হয়েছিল কি, ঘসেটি বেগম কিন্তু আসলে আলীবর্দী খানের যে বড় মেয়ে ছিল, তার কোনো সন্ততি ছিল না। সিরাজউদ্দৌলার একটা ছোট ভাই ছিল, তাকে সে লালন পালন করে, কিন্তু সে খুবই রোগশোকে ভুগত, যার কারণে সে আসলে ওইভাবে আসলে সামর্থ্যবান হয়ে উঠতে পারেনি। তো সে চাইতো যে ঘসেটি বেগম চাইতো যে সিরাজউদ্দৌলার হাতে যেন ক্ষমতা না যায়, যার কারণে সে আসলে ষড়যন্ত্রে লিপ্ত হয়। এবং এক সময় কিন্তু তার ষড়যন্ত্রের কারণে সে নিজেও কিন্তু আসলে না খেতে পেরে তার কারাগারের অন্ধকারের মধ্যে তারও কিন্তু মৃত্যু হয়েছে। পলাশীর যুদ্ধে ইংরেজ বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন কে? এটা খুবই গুরুত্বপূর্ণ, রবার্ট ক্লাইভ। এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে পলাশীর যুদ্ধে নবাব বাহিনীর নেতৃত্ব দিছিল কে? মীর জাফর নেতৃত্ব দিছিল, আর বিশ্বাসঘাতকতাও কিন্তু করছিল মীর জাফরই। পলাশীর যুদ্ধ হয় কত সালে? 1757 সালে 23 জুন। 1757 সালের 23 জুন, মনে রাখতে হবে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1757 সালের 23 জুন। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? সিরাজউদ্দৌলা। কে ছিলেন? সিরাজউদ্দৌলা। পলাশীর প্রান্তর অবস্থিত ভগীরথী নদীর তীরে।
অন্ধকূপ হত্যা নামক কাল্পনিক কাহিনী নির্মাণ করেন কে? হলওয়েল। হলওয়েল একটা ছড়াই দেয় যে নবাব একটা ছোট ঘরের মধ্যে মানে যে কয়জন লোক থাকার কথা 20 জন, সেখানে বলে যে 1000 জনকে আটকে রাখছে, তারা শ্বাসকষ্ট হয়ে অক্সিজেন স্যাচুরেশন না থাকার কারণে মারা যায়। এটা হচ্ছে হলওয়েলের কাল্পনিক কাহিনী। সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর। এরপরে বাংলার আসলে সবচাইতে চরম সব থেকে বড় যে সমস্যাটা হয়েছিল, পলাশীর যুদ্ধের পর সিরাজউদ্দৌলার মৃত্যুর পর বাংলার ক্ষমতায় বসেন হচ্ছে মীর জাফর। কিন্তু মীর জাফর আসলে অত ভালো শাসক ছিল না, তো ইংরেজদের যে চাহিদা সে পূরণ করতে পারতেছিলেন না। তখন তিনি কি করছেন, মীর জাফরের যে জামাতা ছিল মীর কাসিম, কে ছিল? মীর কাসিম। মীর কাসিমকে ক্ষমতায় আনে ইংরেজরা, মীর কাসিমকে ক্ষমতা দেন। এখন মীর কাসিম যখন ক্ষমতায় আসে, মীর কাসিম আবার খুব দেশপ্রেমী ছিলেন এবং তিনি খুব স্বাধীনচেতা মানুষ ছিলেন। তিনি হচ্ছে ইংরেজদের বাড়াবাড়ি পছন্দ করতেন না। তাই তিনি কি করছেন, তিনি হচ্ছে ইংরেজদের সাথে তার আবার সম্পর্ক খারাপ হওয়া শুরু করে। তো খারাপ শুরু হলে 1764 সালে মীর কাসিম এর সাথে ইংরেজদের আবার যুদ্ধ হয়। মীর কাসিমের সাথে ইংরেজদের আবার যুদ্ধ হয়, যে যুদ্ধকে বলা হয় বক্সারের যুদ্ধ। যে যুদ্ধকে বলা হয় কি? বক্সারের যুদ্ধ। 1757 সালে পলাশীর যুদ্ধে বাংলার সূর্য অস্তমিত হলেও ভারতবর্ষের সূর্য কিন্তু অস্তমিত হয় 1764 সালে মীর কাসিমের পরাজয়ের মধ্য দিয়ে। কারণ মীর কাসিমের সাথে সংঘবদ্ধ হয়েছিল ভারতের অন্যান্য স্বাধীন অঞ্চলে যত রাজা প্রজারা ছিল, তাদের সৈন্য সামন্ত, ইনফ্যাক্ট মুঘল সাম্রাজ্যের যে সেনারা ছিল তারাও আমাদের মীর কাসিমকে সমর্থন দেয়। তবে ইংরেজদের সাথে তারা পেরে ওঠে না, যার কারণে 1764 সালের এই বক্সারের যুদ্ধটা কিন্তু ছিল বাংলার ইতিহাসে সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ এই সময় ভারতের সূর্য অস্তমিত হয়। ভারতের সূর্য অস্তমিত হয়েছিল তাহলে কোন যুদ্ধে? বক্সারের যুদ্ধে। কত সালে? 1764 সালে। আর বাংলার সূর্য অস্তমিত হয় 1757 সালে। এটা ছিল বাংলার সূর্য। তাহলে মনে রাখতে হবে দুইটা জিনিস বলছি, বাংলার সূর্য 1757, বক্সারের যুদ্ধে ভারতের সূর্য অস্তমিত হয়। এখন আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব, কারণ এতক্ষণ ধরে তো আমরা অনেক কিছু করছি। এখন দেখতে হবে যে আমাদের আসলে প্র্যাকটিস সেশনে আমরা কিছু এমসিকিউ দেখি যে কি আছে, বা আমরা যতটুকু পড়লাম আমাদের মেমোরিতে আছে কিনা, এটা নিয়ে আমাদের তো একটু দেখতে হবে বা আমাদের একটু চিন্তা করতে হবে। দেখি, সর্বপ্রথম আছে, বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো আমি তো আপনি সবাইকে প্রথমে পড়াই নিছি যে পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? গোপাল। শ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল। ধর্মপালের উপাধি ছিল কি? বিক্রমশীল। দ্বিতীয় মহিপালের সময় কৈবর্ত বিদ্ধ হয়। কি হয়? কৈবর্ত বিদ্ধ হয়। সো এই যে কথাগুলো মনে রাখতে হবে। সর্বপ্রথম হচ্ছে গোপাল, তাহলে প্রতিষ্ঠাতা কে? গোপাল। তাহলে সঠিক উত্তর হবে কোনটা? গ। 2 নম্বরে যাই, বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি? রাজবংশের নাম কি ছিল? পাল বংশ। 400 বছর শাসন করছে। কয়শো বছর? 400 বছর। সেন বংশ এর রাজারা ছিল হিন্দু, আমরা এগুলা পড়ে ফেলছি অলরেডি। সুর বংশ একজনই আসছে, সেটা কে? শেরশাহ। আর গুপ্ত বংশ, এটাও পড়ছি যে স্বর্ণযুগ বলা হয় বাংলার যে সাম্রাজ্যের মধ্যে, স্বর্ণযুগ বলা হয় গুপ্ত বংশের সাম্রাজ্যকে। কোন যুদ্ধের ভয়াবহতার পরিমাণ প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? কোন যুদ্ধ? কলিঙ্গের যুদ্ধ। কলিঙ্গের যুদ্ধের ভয়াবহতা দেখে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তাকে বলা হতো বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন। তাকে কি বলা হতো? বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন। প্রাচীনকালে হরিকেল জনপদের অন্তর্গত কে ছিলেন? হরিকেলের অন্তর্গত ছিল 2টা জেলা। কে মনে রাখার জন্য বলছিলাম? চট্টগ্রাম আর সিলেট। চষি। চট্টগ্রাম আর সিলেট সহজে মনে রাখতে পারবেন চষি দিয়ে। চতে চট্টগ্রাম, দন্ত সাথে সিলেট, এই 2টা ছিল হরিকেলের অন্তর্গত। তাহলে হরিকেলের অন্তর্গত কে ছিল? চট্টগ্রাম আর সিলেট। সমতটের অন্তর্গত কে ছিল? নোয়াখালী আর কুমিল্লা। বাংলাদেশের কোন বিভাগে বরেন্দ্র ভূমি অবস্থিত? বরেন্দ্র বলতে কোন অঞ্চলকে বোঝায়? রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, এই অঞ্চলটারেই তো বলে বরেন্দ্র ভূমি। তাহলে বরেন্দ্র ভূমি কোন জায়গায় অবস্থিত? রাজশাহীতে। কোথায় অবস্থিত? রাজশাহীতে। মনে রাখতে হবে। 6, বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? বাংলাদেশের যে বাঙালি জাতি, তার সবচাইতে প্রাচীন জাতি বলা হয়েছে দ্রাবিড়কে। কাকে বলা হয়? দ্রাবিড়কে। আর বলা হয় বাংলার প্রধান জাতিসত্তা গড়ে উঠছে অস্ট্রিক থেকে। কোন জায়গা থেকে? অস্ট্রিক থেকে প্রাচীন জাতি গড়ে উঠছে, সবচেয়ে প্রধান অংশ গড়ে উঠছে।
আর সবচেয়ে প্রাচীন কে? দ্রাবিড়। সবচেয়ে প্রাচীন কে? দ্রাবিড়। প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। আর শ্রেষ্ঠ কে ছিল? অশোক মৌর্য। অশোক মৌর্য। আর সমুদ্রগুপ্ত তো গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা বলা হয়, সেটা তো আলাদা বিষয়, গুপ্ত সাম্রাজ্য। এরপরে আমাদের যেটা আছে, কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে ওঠে? সেটা হবে হচ্ছে অষ্টিক। কে? অষ্টিক। অষ্টিক থেকে, অষ্টিক থেকে গড়ে ওঠে বাঙালি জাতির প্রধান অংশ। বাংলা নববর্ষের পয়লা বৈশাখ চালু করেন কে? বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেন সম্রাট আকবর। বাংলা সালের প্রবর্তক ও সম্রাট আকবর। সুলতানি আমলে বাংলার স্বাধীনতা রাজধানীর নাম কি ছিল? সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম ছিল সোনারগাঁ। কি নাম ছিল? সোনারগাঁও। সো এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস সেশনের একটা এমসিকিউ, যেগুলো আছে আমাদের প্র্যাকটিস। আমরা এতক্ষণ ধরে যে লেকচারটা করলাম বা আমরা আলোচনা করলাম বাংলার ইতিহাস সম্পর্কে, সেই আলোচনার একেবারে শেষের দিকে এসে আমরা কিন্তু পেয়ে গেলাম যে আমাদের প্র্যাকটিস সেশনটাও কিন্তু আমরা এক রাখছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ ধরে আমাদের ক্লাসটা করার জন্য। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আর সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে মেডিবির পক্ষ থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।